সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকের প্রতিবেদন। কিন্তু সবার আগে আপনাদের সবাইয়ের কাছে আমার একটা প্রার্থনা আছে। সেই প্রার্থনা কথাটা আগে বলে নিই। শরীরের মধ্যে বয়সের ভারী পদশব্দ শোনা যাচ্ছে, পৃথিবী হয়ে আসছে ম্লান, প্রেমে আনন্দে লজ্জায় মুখ আর তেমন আরক্ত হয় না। তবু শুধু আর একবার পাতা ঝরা শিমুল গাছের মতো ফুলে ফুলে রক্তিম শোভা সৃষ্টি করতে দাও এ সময়। অতঃপর লিখে দেবো দাসখত, চলে যাব সেই পথ ধরে যেখানে অপেক্ষা করে আছে চিরন্তন লয়। এ সময় এইটুকু আপনাদের সকলের কাছে প্রার্থনা। শুরু করি আমার মূল বক্তব্য দিয়ে। আজকের বক্তব্য আমি সামান্য কিছু হলেও আমার পূর্বতন আইনজীবীর ভূমিকা থেকে, আদালতের আঙিনা থেকে নিয়ে বলবো ছোট দু একটা গল্প। আশা করি আপনারা শুনবেন। আমার মনে আছে এটাও আমার হাইকোর্টে আসার আগের গল্প, একটু বীভৎস রকমের গল্প, কিন্তু তবু না বলে পারছি না, কেননা 40-45 বছর প্র্যাকটিস করার পরেও আজও আমার মনের মধ্যে গেঁথে আছে সেই সাজা ঘোষণার দিনটা, যে আসামিকে সাজা ঘোষণা করা হয়েছিল। আসামির নাম ছিল রামু। এই নামটা কেন যে গৃহ সহায়কদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখি সেটা আমি বলতে পারবো না। সেই আসামিরও নাম ছিল রামু। সে পেশায় একজন গৃহ সহায়ক, যাকে আমরা একটু খারাপ ভাষায় চাকর বাকর বলি, সেই রকম ছিল। তো রামু একটা বাড়িতে কাজ করত। সেখানে তার মালকিন ছিলেন একজন সুন্দরী যুবতী গৃহবধূ, এবং তিনি খুব স্বাভাবিক সাবলীলভাবেই রামুকে বিভিন্ন কাজের জন্য বলতেন, এবং তিনিও খুব খুশি ছিলেন রামুর কাজে, ব্যবহারে, সমস্ত কিছুতে। কিন্তু সেই রামুরে যে একজন মতিভ্রম হবে সেটা তিনি বোধহয় দুঃস্বপ্নেও কখনো কল্পনা করেননি। না, সত্যি করেননি। আমি এবারের যে ঘটনাটা বলছি এটিও আলিপুরের নবম কোর্ট বিচারপতি ফৌজদারের আদালতে থাকাকালীন শুনেছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, সেই রামুর যে একদিন ওই রকম মতিভ্রম হবে সেটা তিনি দুঃস্বপ্নেও বোধহয় কখনো ভাবেননি। কোনো একদিন বাড়িতে কেউই বোধহয় ছিল না, সেই সুযোগ নিয়ে, এবং যে ঘটনাটা সে ঘটিয়েছিল সেটার জন্য অনেক পূর্ব পরিকল্পনা তার ছিল, সেটা ঘটনার পরিপ্রেক্ষিতে পরে জানা গেল। যেমন দড়ি কিনে রাখা ওই গৃহবধূর হাত পা বাঁধার জন্যে, এবং তার সঙ্গে আরও অনেক কিছু আছে খুঁটিনাটি, যেগুলো আমি আর উল্লেখ করতে চাইছি না। কিন্তু সেই রামু সেই অসহায় সুন্দরী যুবতী গৃহবধূর সম্মান নষ্ট করে, এবং খুব নৃশংসতার সঙ্গে, যেটা সাধারণ যৌন লালসাকেও বোধহয় হার মানাবে, এতটাই নৃশংসতার সঙ্গে ওই সাজার কথায় বলছি, যে সাজার বিচারপতি তাকে দিয়েছিলেন তার মূল কারণ ছিল যে সম্মানহানি সঙ্গে খুন, এই দুটো তো ছিলই। কিন্তু জজ সাহেবকে যেটা ভীষণভাবে নাড়া দিয়েছিল, আমাদেরকেও নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে তার সেই পদ্ধতিগত ব্যাপারটা। মানে নৃশংসতার শেষ সীমা বলতে যদি কিছু বোঝায়, তাহলে সেখানে পৌঁছে সে ওই রমণীকে সম্মানহানি এবং খুন করে। যাই হোক, আমি যখন গল্পটা শুনছিলাম কোর্টে বসে, তখন বারবার আমার দৃষ্টি চলে যাচ্ছিল সেই রামুর দিকে। সেই ভাবলেশীন মুখ আমি জীবনে বোধহয় ভুলতে পারবো না। বিচার চলছে, তার কোনো নেই, ভ্রুক্ষেপ নেই। সাজা হতে পারে, কি হবে না হবে কিছুই না যায় না। এরকম বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে যেদিনকে দোষী সাব্যস্ত করা হলো, আসলে আইনের জগতের নিয়ম আছে, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে একটা দিন থাকে যেখানে বলা হয় দোষী না নির্দোষ,
সেটা আসামিকেও জিজ্ঞাসা করা হয়ে থাকে। সে নির্দোষও বলতে পারে, দোষীও হ্যাঁ স্বীকারও করে নিতে পারে, স্বীকার করলে কোনো ব্যাপার নেই। আর যদি বলে আমি নির্দোষ, তাহলে জজকে একটা লাইন লিখতে হয় যে সে দাবি করেছিল নির্দোষ, যাই হোক, কিন্তু প্রমাণপত্রে দেখা যাচ্ছে সে দোষী। অতঃপর ওই সাজা দোষী বা নির্দোষ সাব্যস্ত করার পরে যে দিনটা পড়ে, সেদিনকেও যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে কোনো উত্তর দেয়নি, মুখ বুজেছিল, ভ্রুক্ষেপহীন, টেনশনহীন, নির্লিপ্ত, পাষাণ প্রায় মুখ করে। তাকে দোষী ঘোষণা করা হলো, বলা হলো তোমার শাস্তি ঘোষণা হবে পরশুদিন। এটা নিয়মের মধ্যেই পড়ে কোর্টের। সেই পরশু দিনটা আমি আমার নিজের কাজকর্ম ফেলেও তখন ছিলাম এই জন্যে প্রচণ্ড একটা কৌতূহল এবং মানব চরিত্র দর্শন করতে চাওয়াটা যেহেতু আমার একটা উদ্দিষ্ট বিষয়ের মধ্যেই পড়ে, সেহেতু পরশুদিনও যথাসময়ে আমি কোর্টে হাজির ছিলাম। এবং বৈদ্যনাথ সাহেব যখন সাজা ঘোষণা করলেন, মৃত্যুদণ্ড, ছেলেটির মুখের একটা রেখাও কাঁপেনি, একটি রেখাও কাঁপেনি মুখের, যেন কিছুই হয়নি। মানে এইরকম নির্লিপ্ত থাকা কারো পক্ষে সম্ভব, এটা আমি ভাবতে পারিনি। জীবনে কখনো চোখে দেখবো সেটাও জানি না। কিন্তু আদপে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল কিনা সেটা আমার জানার উপায় নেই। কেননা আমাদের দেশের আইন বলে, কাউকে যদি মৃত্যুদণ্ড দেয়, মানে মৃত্যুদণ্ড সাধারণত দিয়ে থাকেন দায়রা জজরা, দায়রা আদালতে বিচারটা হয়, সেখানে দিলে সেটাকে হাইকোর্টে পাঠাতে হয় অনুমোদনের জন্যে। তো সেটা হাইকোর্টে পাঠানো হলে অনেক সময় সাজা হয়, কমে যায়, অনেক সময় আবার খালাসও পেয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কোনো প্রশ্ন ছিল না, যাবজ্জীবন হয়েছিল নাকি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল সেটা আমি জানি না, বলতেও পারবো না। কিন্তু এত নির্লিপ্তভাবে একটা গভীর অপরাধমূলক ষড়যন্ত্র করার পরেও সে যে কী করে থাকলো, এটা আজও আমার কাছে একটা অবিশ্বাস্য ঘটনা বলে মনে রয়ে গেছে। ধন্যবাদ।